এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হেভেন লাইফস্টাইল থেকে হেভেন আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার সমস্ত মিষ্টি আপু এবং ভাইয়ারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা এখন অনেকটাই ভালো আছি। তো আজকের ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করলাম। এখানে আমি কেক কাস্টার্ড বানাবো, সেজন্য আমি কিন্তু আগে লিকুইড দুধটা, চিনি এবং ফুড কালার দিয়ে ভালোভাবে ঘন করে জাল দিয়ে নিয়েছি। তারপরে কেকগুলো কিন্তু আমি টুকরো টুকরো করে কেটে দুধের মধ্যে দিয়ে দিলাম। আর এই যে দেখেন, কাস্টার্ড পাউডার, ঘি, ফুড কালার, গরু দুধ, চিনি যা যা লাগে এগুলো কিন্তু আমি সবগুলাই ব্যবহার করেছি। আর এদিক দিয়ে আমি কিন্তু রাইস কুকারে কেক কাস্টার্ডটা বানাচ্ছি। আবার এখানে দেখেন, দুধ গ্যাস যেহেতু চলে এসেছে, আমি কিন্তু গ্যাসের চুলায় চাটাও বসিয়ে দিয়েছি দুধ দিয়ে। আর এখানে ড্রাগনটাও কাটা হচ্ছে। আমার যা ড্রাগনটা কাটতেছে আর কলাগুলা, সেগুলা কিন্তু আমি পরে সার্ভ করার সময় দিয়ে দিব উপরে সাজিয়ে। কারণ কাস্টার্ডটার মধ্যে যদি আমি ড্রাগনটা আগে ব্যবহার করি তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। তো খাওয়ার আগে উপরে দিয়ে নেব। তো আমি সবার জন্যই প্লেটগুলো বেড়ে নিচ্ছি। আমরা সবাই এখন একসাথেই খাবো, তো সেজন্য সবগুলা বাটিতেই কিন্তু আজকে নতুন ক্যাবিনেট থেকে নতুন এই বাটিগুলো বের করেছি। তো সব ফুডসগুলোও কাটা হয়েছে, এখন সবার জন্য বেড়ে ড্রয়িং রুমে নিয়ে যাওয়া হবে। তো ফুড কাস্টার্ডটা কিন্তু খেতে খুবই মজাদার। আপনারা তো সবাই কাস্টার্ড বানান, তো এভাবে কেক দিয়ে কারা কারা বানান আমাকে কিন্তু জানাতে পারেন। এই কেক কাস্টার্ডটা তারপর থেকে আমাদের বাসায় কিন্তু প্রায়ই বানানো হচ্ছে বলতে পারেন। ছেলেকে যদি প্রতিদিন বানিয়ে দেই তাও সে খাবে। তো বেশ কিন্তু মজাদার ছিল কাস্টার্ডটা। সবাই মিলে কাস্টার্ড খাবো, চা খাবো। তারপরে কিন্তু এটা কিন্তু আমি কিন্তু ভিডিওটা সন্ধ্যার পরে শুরু করেছি। তো আবার কিন্তু পরের দিন সকালবেলা আপনাদের সাথে আবার ভিডিও শেয়ার করতে চলে আসলাম। তো পুরাটা লিভিং রুমের সব কিছু আজকে ঝেড়ে একেবারে পরিষ্কার করব। তো একটা একটা করে সেলফ মুছা আমি শুরু করে দিয়েছি। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনাদের একটি লাইক একটা শেয়ারের কাজ করে। আর আপনারা চাইলেই আমার এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, তাহলে আরও অসংখ্য আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখতে পারবে। এই পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ কি জানেন? সেটা হলো মানুষ চেনা। আর যারা চিনতে পারে তারা কখনো ঠকবেও না, সবসময় জিতেই যাবে। আর যারা সে কাজটা পারে না তারা তো ঠকবেই, তার সাথে পুরাটা জীবনই আফসোস থাকবে যে মানুষ চিনতে পারলাম না। এই পৃথিবীর সবচাইতে বোকা মানুষটাও নাকি ঠকতে ঠকতে, ভুল করতে করতে একসময় বুঝতে পারে যে তার সাথে বিশ্বাসঘাতকতা হচ্ছে। শরীরের নিঃশ্বাস বন্ধ হলে যেমন শরীরের মৃত্যু হয়, এমন বিশ্বাসঘাতকতায় কিন্তু মনের মৃত্যু হয়। এই পৃথিবীতে সব কিছু কোনো না কোনো সময় আপনার কাছে ফেরত আসবেই, কিন্তু বিশ্বাস ভঙ্গ হলে সেটা আর কোনো দিনও ফেরত আসে না। এই পৃথিবীতে কাদের বিশ্বাসঘাতকতার শিকার হয় জানেন? সবচাইতে হাস্য উজ্জ্বল, প্রাণবন্ত, সহজ সরল মানুষগুলার। তাদেরকে টকানো বা বিশ্বাসঘাতকতা করা সবচাইতে সহজ। ওই সহজ সরল মানুষটা কিন্তু যতই অসুস্থ থাকুক বা তার খারাপ লাগুক, তার বাসায় যখন কোনো আত্মীয় বা দুঃসম্পর্কের আত্মীয় বা কেউ বেড়াতে আসলো, অসুস্থ হয়ে ঢাকা আসলো বা তার বাসায় আসলো, সে কিন্তু সবসময় মুখের মধ্যে হাসি রাখত এবং সবাইকে এমনভাবে আদর আপ্যায়ন করত, কোনোভাবেই কেউ বুঝতে পারতো না যে সে অসুস্থ বা তার কোনো খারাপ লাগে। সব সময় হাসি মুখে তাদের জন্য যতটুকু করার তার চাইতে উদ্যোগীও অতিরিক্ত করতো তাদের জন্য। ধরুন খাবার দাবার, সেবা যত্ন, দাঁড়িয়ে থাকা সব কিছুই করতো। কিন্তু ওই মানুষটা যখন বিপদে পড়ে তখন কিন্তু সে কাউকেই পায় না। হয়তোবা অনেকেই বলবে যে তাদেরও সমস্যা ছিল, অসুবিধা ছিল, এরকম হতেও পারে, কিন্তু ওই মানুষটা কিন্তু তাদের উপরই
তাকিয়েছিল, যেহেতু তার সমস্যায় নিশ্চয়ই তারা একদিন আসবে, কিন্তু এরকম হয় না। পৃথিবীতে এই সহজ সরল মানুষগুলোই কিন্তু বারবার ঠকে যায় বা বিশ্বাসঘাতকতার শিকার হয়। মানুষের কাছ থেকে নাকি কোনো কিছু আশা করতে নাই, তাহলে নাকি সেটা পাওয়া যায় না। এই কথাটা কি আসলেই সত্যি? কারণ আগে তো একজন আরেকজনের বিপদে দৌড়ে আসতো এবং সবাই সবার বিপদেই কাজে লাগতো। এখন নাকি সেটা আশা করাটাই ভুল। আপনি একজনের জন্য করবেন, সে অনুযায়ী সে আপনার প্রশংসা করবে, আপনার খুব সুনাম হবে, সেটাও নাকি ভাবা ভুল। আপনি কারোর জন্য করেছেন সেটা ভেবে আপনার ভাবতে হবে সেটার জন্য আপনাকে কোনো দিনই কেউ প্রশংসা তো করবেই না, বরঞ্চ আপনার নাকি আরও বদনামই হবে। সেহেতু নিজের দিকে খেয়াল রেখে সচেতন থাকতে বলছে এবং নিজের পরিবারকে সময় দিতে এবং নিজের যত্ন নেন এবং নিজেকে গুরুত্ব দেন, নিজেকে প্রাধান্য দেন, নিজেকে সময় দেন, সুস্থ রাখুন। কারো জন্য অতিরিক্ত করাটা নাকি একেবারেই ভুল। যতটুকু করা দরকার ঠিক ততটুকুই। একজনের জন্য সারা রাত সজাগ থেকে জেগে সারাক্ষণ রান্নাবাড়া করে অতিরিক্ত আপ্যায়ন আদর যত্ন করা নাকি এখনের দুনিয়াতে আর দরকারই নাই। যতটুকু পারেন ঠিক ততটুকুই, কারণ অতিরিক্ত করলে আপনার নিশ্চয়ই নিজেরও এরকম থাকবে যে আপনার বিপদেও তারা এভাবে করবে, কিন্তু না, সবাই কিন্তু এভাবে আরেকজনের প্রতি মনোযোগ বা খেয়াল রাখে না। তো যতটুকুই পারবেন ততটুকুই করুন, অতিরিক্ত করে আপনারও কারো কাছ থেকে আশা রাখা উচিত নয় এখনের দুনিয়াতে মনে হয়। আর বিশ্বাসঘাতকতার পাথরটা ছুটতে ছুটতে পিঠে লাগতে লাগতে এই সহজ সরল লোকটা তার পিঠটা কিন্তু শক্ত পাথরের মতো হয়ে গেছে। এখন আর সে কারোর দিকে অপেক্ষাও করে থাকে না। কেউ তাকে জিজ্ঞাসা করবে, কেউ তার খেয়াল রাখবে, কেউ তার জন্য কিছু নিয়ে আসবে। এখন তার পিঠটা এরকম শক্ত দেয়ালের মতো হয়েছে যে এখন সে নিজের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে বের হয়ে আসতে পারবে এবং এই অসুস্থ অবস্থায় রান্নাবাড়াও করতে পারবে, ডাক্তারের কাছেও যেতে পারবে, সংসারটাও চালাতে পারবে। তো এইসব মানুষের উপর রাগ ক্ষোভ না রেখে বরঞ্চ ধন্যবাদ দেওয়াই উচিত যে আমাকে এতটুকু শক্ত এবং শক্তিশালী এবং মজবুত করে দেওয়ার জন্য। তো এই যে দেখেন, অসুস্থ অবস্থায় নিউ মার্কেটে গিয়েছিলাম, সেখান থেকে কি নিয়ে আসলাম। তো এটা হচ্ছে একটা স্ট্যান্ড যেটাতে আমি ঢাকনাগুলো রাখবো। খুবই সুন্দর স্ট্যান্ডটা, সেটা আমি কিচেনে হ্যাং করে দেব। আর এদিকে কফির জন্য একটা কফি জার, দুটা পানির বোতল, আর এই যে গাছগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমার কাছে খুবই ভাল লাগছে। আর এই যে বালিশের চেয়ারের কাভারগুলা, তো কাভারগুলো কিন্তু হোয়াইট কালার, যেটা খুবই নোংরা হয়ে যাবে, তারপরও যেহেতু ভাল লাগছে তো নিয়ে আসলাম। আর এই ফ্লাওয়ারের যে গাছগুলা মানে ফুলের, এগুলা কিন্তু আমি আরও 4-5টা নিয়ে আসবো। বাসার প্রতিটা কর্নারই আমি এরকম কিছু গাছ রাখবো। আর এই যে হ্যাঙ্গিং সেলফগুলো, এগুলো কিন্তু আমি ডাইনিংয়ের 2 দিকে ঝুলিয়ে দিলাম দেয়ালে। আর এই কাভারগুলো আমি পরিয়ে দিচ্ছি চেয়ারে। তো চেয়ার, হ্যাঙ্গিং সেলফ এবং দুলনা সব কিছুই কিন্তু হোয়াইট কালার হয়ে গেল, দেখতে কিন্তু মোটামুটি ভালোই লাগতেছিল। তো আপনাদের কাছে কীরকম লেগেছে আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। তো সুন্দর করে পুরাটা বাসার সব ফার্নিচার শোপিস মুছে একেবারে ক্লিন করে সোফাগুলোও ঝেড়ে নিয়েছি। তো এইটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কাভারগুলো লাগানোর পরে টেবিলটা কীরকম লাগতেছিল। তো একাধারে কিন্তু 3 দিনই নিউ মার্কেটে গিয়েছিলাম। দাম বাস্কেটটা তো আপনাদের সাথে শেয়ার করেছি, এগুলো ছিল বাকি জিনিসগুলো। তারপরেও কিন্তু আবার গিয়েছি। তো কারি মেকারটা কিন্তু সেটা আপনাদের সাথে দেখাইনি, আনবক্সিং করে সেটাও দেখাবো। আর এদিকে সবগুলো সোফা গুছিয়ে এই যে কুশনগুলো কিন্তু খুবই কিউট এবং সুন্দর। এগুলা কিন্তু আমার ছোট বোন হাতে বানিয়ে দিয়েছে। তো এগুলো গজ কাপড় কিনে বানানো হয়েছে। তো ফ্লাওয়ারগুলো দেখেন মানে গাছগুলা, সেগুলো কিন্তু খুবই সুন্দর লাগতেছিল। তো পুরাটা বাসাই সুন্দর করে একেবারে মুছে পরিষ্কার করে নিয়েছি।
তো আজকে যারা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন, প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে দেখতে হয়তোবা ভিডিওর কোনো কাজ বা অংশ আপনার সামান্য হলেও ভালো লেগে যেতে পারে। আর ভালো লেগে গেলে চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়েছেন, সে আপু ভাইয়াদের জানাই অনেক অনেক ধন্যবাদ। তো আমি কিন্তু পুরাটা বাসাই সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো হোমলুক থেকে যে কাভারগুলো এসেছিলো সেগুলো কিন্তু আমি 2টা লাগাতে পেরেছিলাম। তো 2টাই লাগিয়ে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। কাভারগুলো কিন্তু খুবই কিউট হয়েছে। আর এদিকে আরেকটা গাছ রেখে দিলাম। আর এই যে মিনি ডিভানটা সেটা আমি ডাইনিংয়ের পাশে রাখলাম। আর এটার সামনে রেড কালার যে কার্পেটটা সেটাও দিয়ে দিয়েছি। তো এখন আমি ডাইনিংটা আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি। আমার কাছে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগতেছিল। তো এই যে হোমলুকের কাভারগুলো সেগুলো কিন্তু খুবই কিউট, মানে কালার দুটা এতই ভালো লাগতেছিল, মানে মনে হচ্ছিল যে চোখের কাছে কীরকম যেন একটা প্রশান্তি কাজ করতেছিল। খুবই হালকা 2টা মিষ্টি, খুবই সুন্দর 2টা কালার হয়েছিল। তো বাকি আরও 5টা আছে, সেগুলো কিন্তু লাগিয়ে আমি বাকি সোফাতে দেব, কিন্তু ওগুলো না দিয়ে আমি যে এল সিস্টেম সোফার কাভারগুলো সেগুলো আপাতত এখানে দিয়ে দিয়েছি। এগুলো হাতে বানানো। তো আমার ড্রয়িং রুমে যেহেতু জিনিস বেশি, তো এগুলা গুছিয়ে যদি পুরাটা ভিডিও আপনাদের সাথে দেখাই, আমার কিন্তু মোটামুটি 2-2.5 ঘন্টা সময় লেগে যায় ড্রয়িং রুমটা পরিষ্কার করে সবগুলা নিচে নামিয়ে মুছতে। তো পুরা ভিডিও তো আর দেখানো সম্ভব না, তো কেটে কুটে যা আপনাদের সাথে শেয়ার করতে পারি ততটুকুই কিন্তু করি। তো বাসার কাজগুলা কিন্তু আমি খুবই পছন্দ করি, খুবই না একটু বেশি পছন্দ করি বলতে পারেন। আমি আমার নিজের চাইতে বাসাটাকে সাজাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমাকে যদি টাকা দেওয়া হয় আমি কিন্তু আমার জন্য কিছুই কিনতে পারি না, শুধু বাসার জন্যই কিনে নিয়ে আসি। তো এদিকে কিন্তু মাসিক বাজারটাও করেছি, এবার কিন্তু বাজারটা করেছি আরএফএল বেস্ট বাই থেকে। তো ওখান থেকেও কিন্তু জুড়িয়ে নিচ্ছি এবং শান্তিনগর মোড়ে মিস্টার DIY যে শোরুমটা খুলেছে সেখানেও গিয়েছি। তো ওইটা থেকেও কিছু জিনিস এনেছি, এগুলো অবশ্যই পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে আমার বাগান বিলাস গাছটা সেটাও কিন্তু খুবই সুন্দর লাগতেছিল। তো সব দিক দিয়ে বাসাটা কিন্তু আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তো আমি ডাইনিংয়ে এই জুস জারটা দিয়ে এখানে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। পুরাটা বাসা সুন্দর করে সাজিয়ে আপনাদের সাথে লিভিং রুমটা শেয়ার করলাম। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।